স্বভাবতই এখন আমরা ক্ষমতায় আছি, আঙুল আমাদের দিকে উঠেছে। কিন্তু এই ক্ষমতা কালেও এই প্রকার একাধিক ইভেন্টস কিন্তু এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে অর্গানাইজড হয়েছে। তারপরে আবার ভারতীয় জনতা পার্টি তৃণমূলের নেতা-মন্ত্রী এবং তাদের পরিবারদের আক্রমণ করছেন। যে যদি তৃণমূলের নেতা-মন্ত্রী পরিবারদেরও ওখানে জায়গা ছিল না, তাহলে কারোরই জায়গা ছিল না। তো ভারতীয় জনতা পার্টির এমএলএ যারা, তাহলে আপনারা সেট অ্যান এক্সাম্পল, তাকে স্যাক করুন। তারপরে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ওখানে উপস্থিত ছিলেন না, যিনি ওখানে আমন্ত্রিত ছিলেন কিন্তু ওখানে পৌঁছতেই পারেননি, তিনি কিন্তু শি হ্যাজ টেকেন দ্যাট স্টেপ ফরওয়ার্ড এবং তিনি কিন্তু ক্ষমা প্রার্থী। তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেকটি ক্রীড়াপ্রেমী, মেসি ভক্ত সহ যারা যারা ওখানে উপস্থিত হয়েছিলেন, অ্যাকাউন্টেবিলিটি যাদের জন্য গতকালের ঘটনা ঘটেছে, প্রত্যেককে তদন্তর যাদের যাদের নাম উঠে আসবে প্রত্যেককে যথাযথ শাস্তি পাবে। যেমন আপনারা বলছেন অরূপ বিশ্বাসকে দেখা গেছে ওখানে, তার পরিবারকে দেখা গেছে, তেমন তো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা দেখা গেছে ওখানে। ঠিক তেমন ভাবেই ওখানে একদম সেই মানে নরকীয় উল্লাস যাকে বলে, ভাঙচুর করে জয় শ্রীরাম বলতে বলতে নাচানাচি করছে, হাসছে, এদিকে ভাঙচুর করছে, সেটাও তো আমরা ভিডিওয়ে দেখেছি। সময়ের অপেক্ষা যে কোনো সূক্ষ্ম কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কলকাতা তথা বাংলার ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করতে এরা কোনো সুযোগ ছাড়বে না। তুচ্ছ চিকেন প্যাটিস বিক্রেতা যখন তাকে মানে নৃশংসভাবে তাকে পেটানো হয়, যে বা যারা পেটায় তারা যখন অ্যারেস্ট হয়ে আবার বেল পায়, তাদেরকে মঞ্চে তুলে গলায় মালা পরিয়ে তাদের এই যে অপকর্ম সেটাকে সমর্থন জানায় ভারতীয় জনতা পার্টি, এবং তাই জন্য সেখান থেকেই জন্ম আরো অনেক লুম্পেন। আমরা মেসি মেস দেখলাম কলকাতার বুকে, এবং তারপরই মেসি নিজস্ব বিমানে উড়ে গেলেন হায়দ্রাবাদ। তারপর হায়দ্রাবাদে দেখলাম সুন্দর সুষ্ঠু পরিচালনা। তারপর আবার মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও সুন্দর পরিচালনা। কলকাতায় কেন হতে পারলো না? কার গাফিলতি, কার দায়? আমার সঙ্গে রয়েছে প্রিয়দর্শিনী ঘোষ। আমি একটু কথা বলে নেব, কার দায় এটা হতে পারে? দেখুন, গতকাল মেসির ইভেন্টে যেটা ঘটলো সেটা আনপ্রেসিডেন্টেড। মানে এটা ভাবা যায় না, কারণ এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মানে আমার জ্ঞানত এরম মানে কি বলবো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বহু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বভাবতই এখন আমরা ক্ষমতায় আছি, আঙুল আমাদের দিকে উঠেছে। কিন্তু এই ক্ষমতা কালেও এই প্রকার একাধিক ইভেন্টস কিন্তু এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে অর্গানাইজড হয়েছে। কিন্তু কাল যেটা ঘটলো সেটা, এটা মাথায় আমাদের রাখতে হবে যে এই ঘটনাটি, এই অনুষ্ঠানটি সার্বিকভাবে একটি বেসরকারি ইভেন্ট অর্গানাইজারের আয়োজিত। দেখুন, আমি শুরুই করছি বলে যে এখানে ভার ঠেলাঠেলি বা দায় অন্যর ঘাড়ের উপর দিয়ে দেওয়া, এই whataboutery করাটা এই মুহূর্তে উচিত না। হ্যাঁ, কারণ কিন্তু বহু আজকে কিন্তু মানুষ বলেছেন শতদ্রু দত্ত, যে যাকে আজকে বিধাননগর কোর্টে তোলা হয়েছে এবং পুলিশে হেফাজত হয়েছে 14 দিনের, তার আইনজীবী যেটা বলেছেন যে যারা ওখানে ছিলেন তাদের সকলকে দায় নিতে হবে, একা শতদ্রু কেন বলির পাঠা হবে? না, না, আমি দেখুন এবার কোর্টে কি বলা হয়েছে, আইনজীবী কি দাবি করেছে, হ্যাঁ, কি আইনজীবীটা বাইরে এই দাবি যে যাই করেছে। হোক, আমার বক্তব্য একটাই। জানেন তো, আইপিএল ম্যাচ যখন হয়, প্রতি বছর কলকাতায় যখন ম্যাচ হয়, শাহরুখ খানের মতন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সেলিব্রিটি আসে। আম আমাদের পক্ষে কি খুব সহজ, মানে নেতা মন্ত্রী ঘনিষ্ঠ বা পরিবারের লোক হলেও কি খুব সহজ হয়ে যায় শাহরুখ খান অব্দি পৌঁছতে? আমি নিজে চেষ্টা করেছি। একটা লেভেলের পরে গিয়ে আটকে দিয়েছে। কারা আটকেছে? যারা অর্গানাইজার তারা। কারণ আইপিএল সম্পূর্ণভাবে একটি বেসরকারি সংস্থা। এবং একটা পয়েন্টের পরে তখন আপনার সোর্স, আপনি কে, আপনার কত ক্ষমতা, আপনার পরিবারে আপনার বাবা কাকার ক্ষমতা, সেটা কিন্তু কার্যকরী হয় না। অর্থাৎ তাদের একটা এসওপি থাকে, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে যে এর বাইরে আর কাউকে অ্যালাউ করা হবে না। সেটা সার্বিকভাবে আমি বলছি, বেসরকারি সংস্থা, তাদের ইভেন্ট অর্গানাইজেশন, তাদের এক্সিকিউশন,
তাদের ব্যবস্থাপনা সার্বিকভাবে, সেখানে একটা বিশাল 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 একটা গাফিলতি। প্রথম দিন থেকে আমি সোশ্যাল কিন্তু মিডিয়ায় পড়ছি দেখুন, যে গাফিলতি গাফিলতি বলছেন, খুব স্বাভাবিক। হুম। কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তার কাছে কোনো খবর ছিল না, বা তিনি এটা কি সামলাতে পারতেন না? না দেখুন, আমি যতদূর জানি উনি ওখানে আমন্ত্রিত ছিলেন এবং ইন ক্যাপাসিটি অফ বিং দ্য স্পোর্টস মিনিস্টার উনি ওখানে আমন্ত্রিত ছিলেন। এবার সামলানোর কথা যদি আপনি বলেন, এটা তো ঘটনা যে ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অগণিত অগণিত সিকিউরিটি পার্সোনাল, ঠিক আছে, মিডিয়ার লোকজন কোন মিডিয়া ওখানে থাকবে না থাকবে সেটা কে ডিসাইড করে দেবে? সেটা ক্রীড়ামন্ত্রী এটা ডিসাইড করে দেবে না, যারা ইভেন্ট অর্গানাইজার তারা অজস্র মিডিয়ার লোকজন ছিল, সিকিউরিটি পার্সোনাল যারা ওখানে সারাক্ষণ ঘিরে ছিল, কতজন থাকবে কতজন থাকবে না, কোথায় তারা পজিশন হবে, কোথায় তারা থাকবে, সেটা কে নির্ধারণ করে দেবে? যেই সংস্থা অর্গানাইজ করছে তারা। ওখানে সেলিব্রিটি কারা থাকবে, সাধারণ মানুষ কারা কারা অ্যালাউড হবে, তারা ডিসাইড করে দেবে। যাই হোক, হ্যাভিং সেড দ্যাট, আমি মানে তাহলে সম্পূর্ণভাবে শতদ্রু দত্ত যিনি অর্গানাইজার, তো তাহলে তিনি নিশ্চয়ই ডিসাইড করে দিয়েছিলেন যারা যারা সামনে ছিল। আমরা তাহলে তার সৃঞ্জয় বোসকে দেখেছি, শুভশ্রী গাঙ্গুলিকে দেখুন দেখেছি, দেখুন আপনি এবং সবচেয়ে বড় কথা আইপ্যাকের সমস্ত লোকজন, তারপরে হচ্ছে না, না, অরূপ সম্পূর্ণ বিশ্বাসের, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়ির লোকজন সবাইকে সম্পূর্ণ দেখেছি। সম্পূর্ণরূপে ভুল। আপনি আইপ্যাকের কাকে ওখানে দেখতে পেয়েছেন আমি ঠিক জানি না। আমরাও খুব ক্লোজলি আইপ্যাকের সাথে কাজ করি। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ফুটেজ দেখেছি। আমি আইপ্যাকের কোথাও কাউকে ওখানে খুঁজে পাইনি। হ্যাঁ, আপনি যদি বলেন কার পরিবারের লোক ছিল, কার পরিবারের লোক ছিল না, তারা কোন ক্যাপাসিটিতে ওখানে ঢুকলো, মুখ্যমন্ত্রী গতকালই একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন রিটায়ার্ড জাস্টিস এর আন্ডার অসীম কুমার রায়ের আন্ডারে, এবং সেই তদন্ত কমিটি তাদের কাজ করছে। ইতিমধ্যেই শতপ্রণোদিত ২টি মামলা পুলিশ রুজু করেছে এবং সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ওখানে উপস্থিত ছিলেন না, যিনি ওখানে আমন্ত্রিত ছিলেন কিন্তু ওখানে পৌঁছতেই পারেননি, তিনি কিন্তু শি হ্যাজ টেকেন দ্যাট স্টেপ ফরওয়ার্ড এবং তিনি কিন্তু ক্ষমা প্রার্থী। তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেকটি ক্রীড়াপ্রেমী, মেসি ভক্ত সহ যারা যারা ওখানে উপস্থিত হয়েছিলেন, অ্যাকাউন্টেবিলিটি যাদের জন্য গতকালের ঘটনা ঘটেছে, প্রত্যেককে তদন্তর যাদের যাদের নাম উঠে আসবে প্রত্যেককে যথাযথ শাস্তি পাবে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবং তৎসহ ডিজিপি রাজীব কুমার গতকাল বলেছেন যে তিনি এনশিওর করবেন যে যারা টিকিট কেটে এসেছিল তারা যাতে তাদের পয়সা ফেরত পেয়ে যায়। একদমই, এটা ঠিকই কথা। পয়সা ফেরত, মানে আজকে বিধাননগর পুলিশের তরফ থেকে অলরেডি জোম্যাটোকে বলে দেওয়া হয়েছে হুম। যাতে শতদ্রু দত্তের কোনো অ্যাকাউন্টে টাকা না যায়। Right. কিন্তু এখানে প্রশ্ন যে বিরোধীরা বারবার করেই অভিযোগ করছেন হুম। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একাধারে পুলিশ মন্ত্রীও, হুম। তাহলে তিনি গিয়ে স্পটে মাঝ রাস্তা থেকে কেন পালিয়ে গেলেন? তিনি কি ওখানে গিয়ে সামলাতে পারতেন না পরিস্থিতি? আপনারা কি মানে বিরোধীরা, দেখুন বিরোধীদের কোনো মানে বলার তো শেষ নেই এবং আক্রমণ করারও কোনো শেষ নেই। আমরা দেখছি বিরোধী দলের ভারতীয় জনতা পার্টির একজন এমএলএ তার পরিবার সহ ওখানে একদম মেসির আশেপাশে উপস্থিত ছিলেন, তিনি আবার ছবিও দিয়েছেন এবং তারপরে আবার ভারতীয় জনতা পার্টি তৃণমূলের নেতামন্ত্রী এবং তাদের পরিবারদের আক্রমণ করছেন। যে যদি তৃণমূলের নেতামন্ত্রী পরিবারদেরও ওখানে জায়গা ছিল না তাহলে কারোরই জায়গা ছিল না। তো ভারতীয় জনতা পার্টির এমএলএ যারা, তাহলে আপনারা সেট অ্যান এক্সাম্পল, তাকে স্যাক করুন, তারপরে বলুন। বিরোধী দলনেতা তো আজকে নিউজ চ্যানেলে না গতকালই বোধহয় বলেছে যে শতদ্রু দত্তর সাথে ক্রীড়ামন্ত্রী সুজিত বসু সবাইকে অ্যারেস্ট করা উচিত। তাহলে আপনি অশোক দিন্ডা ছিল বোধহয়, অশোক দিন্ডাকে অ্যারেস্ট করুন। দেখুন, ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে আমরা যে অরাজকতা দেখলাম, আমরা যে ভাঙচুর দেখলাম, আমরা যে একটা ফিফা অনুমোদিত একটি ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম, যেখানে
আম, এই স্টেডিয়াম বহু ইতিহাসের সাক্ষী। সেই স্টেডিয়ামকে যেভাবে ভাঙচুর করা হলো, যেভাবে ভ্যান্ডালাইজ করা হলো, এবং তার কেন্দ্রবিন্দুতে থেকে গেল একটা গেরুয়া ধ্বজা এবং জয় শ্রীরামের বাণী, এটা কি তাহলে বলতে সময়ের অপেক্ষা যে কোনো সূক্ষ্ম কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কলকাতা তথা বাংলার ল অ্যান্ড অর্ডারকে ডিসরাপ্ট করতে এরা কোনো সুযোগ ছাড়বে না? আমরা তো সকলে চোখে দেখেছি। হ্যাঁ, আপনি যদি বলেন প্রশাসনের গাফিলতি ছিল, অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি ছিল, হ্যাঁ, এই প্রশ্নও তো উঠেছে যে প্রশাসনের আমি যথেষ্ট বলছি গাফিলতি তো ছিল। এই যে গাফিলতি যদি থেকে থাকে, এই ল্যাপসেস গুলো যদি কিছু থেকে থাকে, তার জন্যই কিন্তু তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে যা যা বেরিয়ে আসবে সেটা আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। কিন্তু একটা তো পরিষ্কার জলের মতন, যেমন আপনারা বলছেন অরূপ বিশ্বাসকে দেখা গেছে ওখানে, তার পরিবারকে দেখা গেছে, তেমন তো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা দেখা গেছে ওখানে। ঠিক তেমন ভাবেই ওখানে একদম সেই মানে নরকীয় উল্লাস যাকে বলে, ভাঙচুর করে জয় শ্রীরাম বলতে বলতে নাচানাচি করছে, হাসছে, এদিকে ভাঙচুর করছে, সেটাও তো আমরা ভিডিওয়ে দেখেছি। তাহলে একদিকে জানেন তো কি হয়েছে, ভারতীয় জনতা পার্টির যারা নেতারা, তারা একটা তুচ্ছ চিকেন প্যাটিস বিক্রেতা যখন তাকে মানে নৃশংসভাবে তাকে পেটানো হয়, যে বা যারা পেটায় তারা যখন অ্যারেস্ট হয়ে আবার বেল পায়, তাদেরকে মঞ্চে তুলে গলায় মালা পরিয়ে তাদের এই যে অপকর্ম সেটাকে সমর্থন জানায় ভারতীয় জনতা পার্টি। এবং তাই জন্য সেখান থেকেই জন্ম আরো অনেক লুম্পেন, যারা ভেবে নিয়েছে যে আমরা এসব করব, আর শুভেন্দু বাবু আমাদের চিহ্নিত করে মঞ্চে বসিয়ে গলায় মালা পরাবেন। কিন্তু গতকালের এই যে মেস এবং হচ্ছে যুব সমাজই মানে যুবরাই মানে বেশিরভাগই ওখানে দেখতে গিয়েছিল। নিশ্চয়ই। হ্যাঁ, তো যুবদের নিশ্চয়ই। মধ্যেই আবেগটা মেসিকে নিশ্চয়ই। নিয়ে বেশি। তো বেশি, সেক্ষেত্রে সামনেই বিধানসভা ভোট, ওখানে যারা ছিলেন তারা অনেকেই বলেছেন ভিডিও মারফত যে এবারে মানে ভোটের প্রভাব পড়বে, কি মনে হয়? দেখুন, আম, ভোট ভোটের কথা আপনি যদি বলেন, আমাদের এই রাজ্যে ক্রীড়াপ্রেমী মানুষরা তারা এটাও জানেন যে পশ্চিমবঙ্গ সরকার 2011-র পর থেকে নির্দিষ্টভাবে একজন আদ্যোপান্ত স্পোর্টস লাভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরে এই স্পোর্টস সিনারিওতে কি আমূল পরিবর্তন এনেছেন। আপনাদের ভুললে চলবে না, আজকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুধু মহিলাদের ফুটবল ট্রেনিং দেওয়ার জন্য একাধিক ক্লাব আছে। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, নানান রকম স্পোর্টস, আমাদের পার্টিসিপেশন বলুন, আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার বলুন, কিন্তু বাংলার সব মানুষের কিছু। মনে ভোটের আগে যে ধাক্কাটা লাগলো, আপনি সেটা কি আপনি প্রভাব পড়বে না না, ভোট আপনি তো বাক্সে? আমায় শেষ করতে দিন। দেখুন, একটা সাময়িক ধাক্কা, এই ক্ষোভ জাস্টিফাইড, এই রাগ জাস্টিফাইড। এই যে হাজারো হাজারো মানুষ তারা তাদের মানে ভগবান তুল্য তারকাকে এক ঝলকও দেখতে পারলেন না, যারা টিকিট দিয়ে এসেছিলেন, জাস্টিফাইড তাদের রাগ। কিভাবে কিন্তু সামলাবেন? কিন্তু না না, আমি বলছি কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে এর আগে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই তো না যে স্পোর্টস লাভাররা তারা ভালো সময় উপভোগ করেনি, তারা ভালো মোমেন্টস উপভোগ করেনি, তারা তারকা উপভোগ করেনি, তারা ম্যাচেস উপভোগ করেনি, এটা তো কেউ বলতে পারবে না। হ্যাঁ, একটা ঘটনা গতকাল ঘটেছে, একটি বিচ্ছিন্ন ঘটনাকে আমরা আমরা এতটাই গভীরভাবে আমরা মানে দুঃখিত যে আমাদের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বোধহয় 1 ঘন্টার মধ্যেও না, তিনি বোধহয় আধ ঘন্টার মধ্যেই তিনি নিজে ক্ষমা চেয়েছেন সাধারণ মানুষের কাছে। এবং যখন একটা এত বড় মানুষ তিনি নিজে এসে ক্ষমা চেয়ে তিনি অ্যাকাউন্টেবিলিটির জন্য বার্তা দেন, এবং প্রশাসন সঙ্গে সঙ্গে সেই কাজে লেগে যায় এবং পারফর্ম করে, এবং মামলা থেকে শুরু করে, অ্যারেস্ট থেকে শুরু করে, তদন্ত থেকে শুরু করে সবকিছু করা শুরু করে দেয় 24 ঘন্টা
শেষ না হতে হতেই তখন কোথাও গিয়ে মানুষের মনে ওইটুকুনো আশাও জাগে যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল সংশোধন করবার ক্ষমতাও আমরা রাখি। মানুষের কাছে আবারও করে তাদের আশা ভরসা জিতে নেওয়ার ক্ষমতাও আমরা রাখি। কারণ বিরোধীরা এখানে শুধু কুৎসা করতে আসে এবং কোনো একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে সেটা নিয়ে রাজনীতি করতে নামে। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমা চেয়ে একেবারে ফুল অ্যাকশন মোডে নেমে পড়েন এবং সেটাই কাঙ্ক্ষিত, সেটাই মানুষ তার থেকে আশা করে। কাশীপুর বিধানসভা এলাকায় 53,000-এরও কিছু বেশি নাম বাদ যেতে চলেছে। আগামী মানে যেটা গত বিধানসভা ভোটে অতীন ঘোষের আপনি মেয়ে এবং আপনি ওনার এজেন্ট ছিলেন, নির্বাচনী এজেন্ট। তো এই যে বাদ যেতে চলেছে এতজন ভোটার, কিভাবে সামাল দেবেন এবারের ভোটে 2026-এ? না দেখুন, এই যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যারা মারা গিয়েছেন এবং যারা ছেড়ে চলে গেছেন, ডেড অ্যান্ড লেফট, সেটা তো খুব স্বাভাবিক। সেই নামগুলো বাদ যাবে, তো সেটা নিয়ে তো কোনো আমাদের সমস্যা নেই আর সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, সেটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, এবার আমাদের এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে মাননীয় বিধায়ক অতীন ঘোষের নির্দেশে যেভাবে আমাদের বুথ এজেন্টরা তারা জান প্রাণ দিয়ে কাজ করেছেন, তারা এনশিওর করেছেন যে সব এনিউমারেশন ফর্ম যাতে জমা পড়ে, সব কিছু বিএলওদের কাজ যাতে ঠিকঠাক মতন হয়। তার সাথে সাথে সাধারণ মানুষ তাদের যেখানে যা সমস্যা হয়েছে সহায়তা কেন্দ্র থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ফর্ম ফিল আপে সাহায্য করা এবং অনেকটা কাজ যেটা ইলেকশন কমিশনের করার কথা ছিল, কিন্তু যেহেতু একটি পরিকল্পিত এবং হঠকারী সিদ্ধান্ত এই এসআইআর এবং একটা এত বড় প্রসেস একদম কিছু সপ্তাহের মধ্যে স্কুইজ করে করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু অনেকটা ইলেকশন কমিশনের যেগুলো দায়িত্ব ছিল সেগুলো পালন করেছে। যেমন জায়গায় জায়গায় অটো মাইকিং করে এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার কথা, সাধারণ সচেতনতা এই ব্যাপারে বাড়ানো, তো সেই সব কাজগুলো করেছে এবং সুষ্ঠুভাবে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নাম যদি বাদ যায়, দেখুন এটা একটা বড় বিধানসভা কেন্দ্র, নাম্বার অফ ভোটার্সও অনেক, এবং আপনারা যদি গোটা উত্তর কলকাতার প্রেক্ষিতে দেখেন, সেদিক থেকে দাঁড়িয়ে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটি বিধানসভা থেকে যা বাদ গিয়েছে সেই সমানই আছে মোটামুটি। না না, দেখুন তৃণমূল কংগ্রেস এসআইআর এর মতন একটি সম্পূর্ণ যেটা হওয়া উচিত ছিল একটি সাংবিধানিক প্রসেস, সেটা অগণতান্ত্রিকভাবে যেটা এক্সিকিউট করা হয়েছে, সেটাকে তো এখনো পর্যন্ত সামাল তো দিয়েছে। আমাদের এজেন্টরা তো মুখে রক্ত তুলে কাজ করেছে এবং তারাও আমরা দেখুন এবার যখন খসড়া তালিকা বেরোবে সেখানে অনেকটা কিন্তু কাজ আছে। আমরা আশা করছি যে বিশাল কোনো রকমের কোনো অসামঞ্জস্য আমরা দেখতে পাবো না, কিন্তু যদি দেখতে পাই তাহলে আমরা ফাইট করব, আমরা আমাদের ভোটারদের হয়ে আমরা এগিয়ে আসব। আসলে একটা খুব বেসিক, আমি কেন বলছি তৃণমূল কংগ্রেস এই নিয়ে চিন্তিত নয়, নির্দিষ্টভাবে কাশীপুর বেলগাছিয়ায় আমরা যারা কর্মী আমরা এই নিয়ে চিন্তিত নয়, কারণ বিরোধী দলের শুধুমাত্র মুখে বড় বড় বুলি আছে, তাদের বুথে এজেন্ট নেই, তারা কেউ তাদের বুথে কারা কারা থাকে, কারা কারা ভোট দেয়, তাদের কাউকে চেনে না, এবং তাই জন্যই হয়তো ইলেকশন কমিশনকে ভারতীয় জনতা পার্টির জন্য নিয়মগুলোকে একটু বেন্ড করতে হয়েছিল, যে একটা বুথের এজেন্ট যে কোনো জায়গা থেকে হতে পারে, সেই বিধানসভার হতে হবে। আমাদের সেটার প্রয়োজনও পড়ে না, কারণ আমাদের বুথের এজেন্ট সেই বুথে থাকে, সেই বুথের বাসিন্দা, সেই বুথের প্রত্যেকটা বাড়িতে যারা যারা নিবাসী তাদেরকে বাই নেম বাই ফেস চেনে। তো অতএব খসড়া তালিকায় যদি কোনো অসামঞ্জস্য হয় সেটা আমরা ফাইট করবার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।